তুফানের পরের ইফেক্টটা কি দাঁড়ালো? ছোট্ট একটা ক্লিপ দেখলাম যে সাকিবের সঙ্গে হ্যান্ডশেক করছে, ব্যাপক একটা আলোচনাও তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে। মানুষ এটাকে নিয়ে যা তৈরি করছে সেটার পর অ্যাকচুয়ালি আই রিয়েলাইজ কেন মেয়েরা এজ লুকায়। অভিনয় করলে ফিল্মে করব, মানে এটা কি আপনি ফিল্মই দেখেননি? আরে সে তো বুড়ি, তার তো বয়স হয়ে গেছে, সে কেন এটা করছে। কোন কনসিকুয়েন্সেসের মধ্যে দিয়ে একটা মানুষ কাজ করে এবং তাকে নিয়ে মন্তব্য করার আগে আমাদের অবশ্যই কিছুটা হলেও সহনশীল হওয়া উচিত। দ্যাটস ওয়াই মেবি মেয়েরা এজ লুকায় বা এখন ফেসে অনেক কিছু করছে। কেউ জানতো না বিষয়গুলো মিডিয়ার। হ্যাঁ, কি হুট ম্যারেজ নাকি আলটিমেটলি আমার পাত্র রাজি হচ্ছিল না। মন্দের পাশে ভালো থাকলে ভালোটাকে অনেক বেশি ভালো লাগে। ও আমার দোস্ত মানুষ, খুব কাছের দোস্ত, এই কারণেই সাহস পেয়েছেন। যেমন আমার হাজবেন্ড আমাকে বলে যে তোমার খুব ডার্ক সেন্স অফ হিউমার আছে। আমার জন্য কোনো সাজেশন উপস্থাপনের জায়গাতে? না না না, আমি Thank you so ওপেনলি much. বলছি, আমি আসলেই ওর অনেক বড় ফ্যান। তখন আমার দেখে মনে হতো নীরবের পাশে কেনই মেয়েটা বসে। মানে তুফানের পিআর টিমকে সবগুলো পাস করে দেই। সাকিব খান না আসা পর্যন্ত সাকিব খানকে নিয়ে আমার আর কোনো প্রয়োজন নেই। এটা আমার লাস্ট ইন্টারভিউ, জানেন, আমি আর দিবেন আর না? ইন্টারভিউ দিব না। ভেরি গুড ডিসিশন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দার্জিকি প্রিয়ার শোতে। আজকে যাকে নিয়ে আমার অনুষ্ঠান, তার ইতিমধ্যে বেশ কিছু পরিচয় দাঁড়িয়েছে। তো আমি আসলে স্বাচ্ছন্দ্য বোধ করব তার যে পরিচয়টা আসলে পুরাতন সেটা দিতেই। তিনি আমাদের প্রিয় উপস্থাপিকা নাবিলা এবং সাম্প্রতিক সময়ে যিনি অত্যন্ত ভালো কাজ করছেন, চলচ্চিত্র অভিনয় করছেন। আমি কি ঠিকভাবে ইন্ট্রোডিউস করতে পেরেছি? জি জি, অনেক সুন্দর। আমি আপনার অনেক বড় ফ্যান, সেটা আমি শুরুতে বলি নাই। ফ্যান মানে হচ্ছে একটু মানে হিস্ট্রিটা বলি তাহলে। সেটা হচ্ছে আমার এক বন্ধু, এখনও বন্ধুই, ইউনিভার্সিটিতে আমরা একসঙ্গে পড়তাম। ওর সঙ্গে আপনি সম্ভবত প্রথম কাজ করেছেন টেলিভিশনে, নীরব, আরজে নীরব। প্রথম না, ঠিক মানে হ্যাঁ, প্রথম দিকের কাজ। হ্যাঁ। তো তখন আমার দেখে মনে হতো নীরব, আমি জানি না নীরব এই অনুষ্ঠানটা দেখবে কিনা, নীরবের পাশে কেনই মেয়েটা বসে। তো ও হলো যে মানে আমরা ইউনিভার্সিটি একই সাথে বড় হয়েছি বলতে গেলে। ও যে ডিবেটিং ক্লাবের সেক্রেটারি ছিল, সেই ডিবেটিং ক্লাবের আমি প্রেসিডেন্ট ছিলাম এবং ওকে আমি আসলে ধরে ধরে নিয়ে ডিবেটে যেতাম। আমি যখন ওকে ডাকতাম ম্যাক্সিমাম টাইমে ঘুমিয়ে থাকতো। তো আমার খুব ক্লোজ ফ্রেন্ড, জানের দোস্ত বলা চলে। আমরা একই সময় রেডিও টুতে জব করেছি। হুট করে কিছু ছেলে মেয়ে টেলিভিশন ঢুকে গেল। আপনি সাইমের সঙ্গে কাজ করেছেন বোধহয়? সাইমের সঙ্গে না, বাট হ্যাঁ সাইমের সঙ্গে আমার পরিচয় আছে। ওকে, সাইমের অনুষ্ঠানে অনেক, সাইমের সঙ্গে নওশিন কাজ করেছে। নওশিন কাজ করেছে। তো আজকে আপনি আমার অনুষ্ঠানে এসেছেন এবং আমি খুব সম্মানিত বোধ করছি। না, থ্যাংক ইউ। আর আপনি এত পুরনো একটা সময়ের কথা মনে করিয়ে দিয়েছেন। নীরব, আসলে নীরবের সঙ্গে কাজের এক্সপিরিয়েন্স অনেক মজার ছিল এবং নীরব, প্রত্যয়, তাদের মুখ থেকে আমি আপনার কথা শুনেছিলাম। রেডিও টুডেতে আপনি ছিলেন, আর যাওয়া হয়েছে অনেক। ইনফ্যাক্ট আমি যে শোটা নীরবের সঙ্গে করতাম ওটা ওখানেও মনে হয় একই সঙ্গে প্রচার হতো রেডিও এবং টিভিতে। সো গুড মেমোরিজ। সো দোস্ত, তোমাকে অনেকদিন পরে এই অনুষ্ঠানের মাধ্যমে মনে করলাম নাবিলার কারণে। সো নাবিলা, আমরা একটু শৈশব থেকে শুরু করি। আমি যতদূর জানি দেশের বাইরে আপনি বড় হয়েছেন খুব লম্বা একটা সময়। কেমন ছিল শৈশব সবকিছু মিলিয়ে? ভালো ছিল শৈশবের দিনগুলো। এখন বিশেষ করে এখন যেরকম স্ট্রেসফুল লাইফ, প্রায় আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে যে এত স্ট্রেস ফ্রি একটা জীবন ছিল, সুন্দর জীবন ছিল। আর দেশের বাইরে, বিশেষ করে আমি যে জায়গায় থাকতাম সৌদি আরবে, জেদ্দায়, খুবই সিম্পল লাইফ, খুবই নিরিবিলি, নির্ঝঞ্ঝাট, খুব সুন্দর ছোটবেলা ছিল আমার। খুব জানি না, হয়তো আমার মেয়েকে বড় হতে দেখে আমার নিজের ছেলেবেলার ছোটবেলার কথা ইদানিং খুব মনে পড়ে যে ওই বয়সে আমি কি করতাম। তো এই যে খেলতে যাওয়া, আমার আশপাশে তো সব ইজিপশিয়ান, লেবানিজ ছেলেমেয়েরা ছিল, তো ওদের সঙ্গে বিকেলে বের হওয়া, সাইক্লিং করতে যাওয়া। আপনার আর্লি চাইল্ডহুড মেমোরি কি এটাই, নাকি বাংলাদেশেও এক পার্ট ছিল? বাংলাদেশে ঠিক সেভাবে নেই। আমি হয়তো 7-8 মাস বয়সে একবার এসেছিলাম, সেটা তো অবভিয়াসলি কোনো মেমোরি নেই। আর 5 বছর বয়সে এসেছিলাম তখন একটু মেমোরি আছে, ওটা জাস্ট ঘুরতে আসা। ওকে, তারপর একবারে বড় হয়ে এসেছি। বাবা কি করতেন আপনার? আমার বাবা একটা প্রাইভেট ফার্মে অ্যাকাউন্টেন্ট অডিটর ছিল। সো উনি জব শিফট করেন ওখানে, নাকি উনি আসলে? আমরা সবাই একসঙ্গে পরে পুরো ফ্যামিলি মিলে চলে যাওয়া? জি, শিফট করে চলে আসি। আমার জন্ম অ্যাকচুয়ালি ওখানে। ওকে, আমার বাবার জব ওখানে ছিল, তারপর আমার মা যায়, তারপর আমি হই, তারপর দেশে একবারে চলে আসি হচ্ছে যখন আমার স্কুলিং এর একেবারে শেষ ভাগে। সো আপনি একাই আপনার ফ্যামিলিতে? মানে না, আমরা 2 বোন 1 ভাই। 2 বোন 1, আপনি বড়? আমি বড়। জীবনের সাথে চলে নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম পান।
অল টাইম হেলদি লাইফ। সো বাংলাদেশে এসে কি আপনার স্কুলিংটা শুরু হলো নাকি ওখানেই স্কুলিং শুরু না হয়েছিল? না, ওখানে স্কুলিং শুরু হয়েছে, বাংলাদেশে এসে শেষ হলো। আমি আসলে একেবারে কি বলবো, ক্লাস 10-এর মাঝামাঝি সময়ে এসেছিলাম বলে এসএসসিটা আমি এখানে ঠিক কোনো স্কুলে আমাকে মাঝামাঝি টাইমে আসলে নিচ্ছিল না। Right. সো আমি অ্যাকচুয়ালি ময়মনসিংহে ক্যান পাবলিক স্কুল থেকে Okay. ওখান থেকে আমি এসএসসি দেন, এসএসসি দেই। হ্যাঁ, ওখানকার মানে জাস্ট center এসে থেকে আপনি পরীক্ষাটা দিয়েছেন? পরীক্ষাটা দিয়েছি 1 বছর পর। আপনাদের এই গ্রুমিং করা বা বড় হওয়ার মধ্যে কি ব্যাপারটা ছিল যে কোনো এক সময় বাংলাদেশে ফিরতেই হবে, সো মেন্টালি প্রিপেয়ার থেকেও, মানে কি হুট করে একদিন সিদ্ধান্ত হলো বাংলাদেশে চলে না, আসা? কিছুটা ওই সময়ের ব্যাপারটা ওরকম ছিল যে ওখানে যারা চাকরি করতো সৌদি আরবে, তখন অ্যারাবিক স্পিকিং যারা ছিলেন, আমার বাবা যেহেতু ইংলিশ স্পিকিং ছিল, তো অ্যারাবিক স্পিকিং যারা তাদেরকে প্রাধান্য বেশি দেওয়া হচ্ছিল। ওকে। তো যার কারণে আমার বাবা একটা সময় মনে হয়েছে যে এখানে আরো বেশি দিন হয়তো থাকলে বা ইয়ে করলে ওখানে হয়তো খুব বেশি সুবিধা হবে না। Right. তো ওইভাবে চিন্তা ভাবনা করে পরে আমাদেরও বড় হচ্ছে লেখাপড়া সবকিছু চিন্তা ভাবনা করে এখানে পরবর্তীতে চলে আসা বা শিফট করা। ওকে, সো আপনি আসলেন, পরীক্ষা দিলেন এবং এমন একটা সময় আসলেন যখন টিনেজ বয়স, রাইট? অ্যাকচুয়ালি আরেকটা এখানে ঘটনা আমি বলি। আমার বাবা কিন্তু আসার পর কয়েক মাসের মাথায় অ্যাকচুয়ালি স্ট্রোক করেন এবং মারা যান। ওহো। তো যার কারণে আমারও একাডেমিক একটা মানে ওই যে একটা কি বলবো 1 বছরের একটা গ্যাপ হয়ে যায়। ওই যে যেটা বললাম যে আমাকে মাঝামাঝি সময় কোনো স্কুলে নিচ্ছে না। আমার বাবা যেহেতু 2.5 মাস প্যারালাইজ ছিল, সো সব মিলিয়ে আমার একটু মানে একাডেমিক্যালি একটা গ্যাপ হয়ে যায়, যার কারণে এখানে কোনো স্কুলে আমি কি বলবো পরীক্ষা দেওয়ার জন্য নিচ্ছিল না বা টাফ ছিল ভর্তি হওয়াটা, কাজে আমাকে তখন ময়মনসিংহে যেতে হয়। যেটা আমার Okay. বাবা মারা যাওয়ার পর আমি যাই। একটা বড় ধরনের মেন্টাল স্ট্রেস, রাইট? মা কি তখন সংসারের হালটা ধরলেন নাকি? না, আমার মা হাউসওয়াইফ ছিলেন। সো আমি খুবই ইয়াং ছিলাম, 15 বছর বয়স। সো ওই বয়সে কিছু তো করার নেই পড়ালেখা করা ছাড়া। আমি শুধু একটা জিনিসই বুঝতে পারছিলাম যে সবাই আমাকে বলছিল আমার অনেক দায়িত্ব, সো আমাকে লেখাপড়াটা ঠিকঠাক মতো করতে হবে। ওকে। সো ওটার অপেক্ষা করছিলাম যে ঠিকঠাক মতো লেখাপড়া করা, রেজাল্ট ভালো করা, এবং দ্রুত তারপর- বিয়ে শাদী করে ফেলা। নো নো, নট বিয়ে শাদী করে ফেলা। কেন বলছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এটাই হয়, মানে আমাদের সামাজিকতায় আমরা যারা মধ্যবিত্ত পরিবারে বড় হই বা স্বাভাবিকভাবেই আপনারা আজকে এমন একটা জায়গায় আছেন যেখানে অনেক ফলোয়ার তৈরি হবে, অনেকে হয়তো নতুন নতুন আইডিয়াস গ্রো করবে, নতুনভাবে অনুসরণ করবে, বাংলাদেশটা চেঞ্জ হচ্ছে, সামাজিকতাও চেঞ্জ হচ্ছে। কিন্তু আমরা যে সময় বড় হয়েছি 90s-এর কিড বা তারপরের একটু সময় যদি বলি, যে একটা মেয়ে বড় হয়ে যাওয়া মানে হচ্ছে আমাদের ফ্যামিলিতে চিন্তা করা, দেখতে শুনতে যদি ভালো হয় যত দ্রুত একটা ভালো পাত্র দেখে বিয়ে সাথে দিয়ে দেওয়া যায়। আর যখন ওই পরিবারে বাবা অ্যাবসেন্ট হয়ে যান তখন ওটা বোধহয় আরও বেশি, মানে পাড়ার প্রতিবেশীদেরও একটা মাথা ব্যথা চলে আসে যে লাইক ওকে ফাইন, এটা তো আমাদের একটা না, দায়িত্ব। আমি অনেক কিছুই শুনতে পেতাম তখন। আমি যেমনই তোমার অনেক দায়িত্ব, তারপর হচ্ছে এমনও কথা আমি শুনতে হয়েছে আমার, যেহেতু আমি বড়, আমার পরে এক বোন এবং সবচেয়ে ছোট ভাই। তো আমার একদম ক্লোজ আত্মীয়ের মধ্যেই এরকম আমার সামনেই বলছে যে ওর জায়গায়, মানে আমার জায়গায় আমার ভাইয়ের হওয়া উচিত ছিল, আমার Exactly. ভাইয়ের জায়গায় আমি হওয়া উচিত ছিলাম, তার মানে আমি মেয়ে। সো আমি হয়তো তেমন কিছু করতে পারবো না আমার ফ্যামিলির জন্য, আমার ভাই ছেলেরা করতে পারে। তারপর কিছুদিন কয়েক বছর পর যখন এসএসসি দিয়েছি বা এইচএসসি দিয়েছি, এরকম একটা সময় বিয়ের কথাটাও চলে আসতো যে কেউ পছন্দ করলো বা কারো মনে হলো, তো দেখা যেত যে বলতো হ্যাঁ, এগুলো কিন্তু আমার মা বলতো না, আমি আত্মীয় স্বজনের কথা বলছি, যে হ্যাঁ বিয়ে করুক, ভালো ফ্যামিলি থেকে প্রস্তাব আসছে, ওয়াই নট, এই সেই। তো তখন আমার আবার ওই বয়সটা আমার একটা সেন্সিটিভ টাইম, মনে হতো যে কেন এরকম বলছে, আমি কি তাহলে একটা বার্ডেন, আমি কি একটা Exactly. বোঝা? তো এইসব জিনিস পার করেছে, এগুলোও ঘটেছে। কিন্তু বিয়ে করবার ইচ্ছা আমারও কখনো ছিল না, আমার মারও কখনো ওরকম মনে হয়নি যে না, বিয়ে ওয়াজ আউট অফ দ্য। মানে ওই সময়টাতে কি চিন্তা হতো যে লাইক ক্যারিয়ারের দিক থেকে যদি চিন্তা করি বা নিজেকে যদি একটা জায়গায় দেখতে চাই ইন ফিউচারে, কি চিন্তা করতেন? আমি একটা জিনিসই চিন্তা করতাম, আপনি যে আমার মার কথা বললেন যে আমার মা কি পরিবারের হাল ধরেছিল কিনা, আমার মা তো কমপ্লিটলি হাউসওয়াইফ ছিল। সো আমার মার জন্য টাফ ছিল আসলে, কারণ আমার মাও একটা লম্বা সময় দেশের বাইরে ছিল। তো দেশে এসেই কিন্তু এরকম একটা সিচুয়েশনে সেও অ্যাকচুয়ালি তার জন্য পুরো সিচুয়েশনটা ডিল করা টাফ ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ আ লাইফ লাইক হার, অ্যাজ ইন যে আমি কখনো এরকম সিচুয়েশনে পড়লে যাতে
আমার কখনো এরকম ভাবে মানে কি বলবো মানে নিজেকে নিজের মানে পায়ের নিচে মাটিটাকে আমার শক্ত রাখতে হবে। ওকে। সো ওটার জন্য আমাকে কি করতে হবে, লেখাপড়া করতে হবে, লেখাপড়া করব, ভালো একটা ডিসেন্ট জব করব। তখন এই সেক্টরে আসবো কখনো চিন্তা করিনি, একটা ভালো জব করতে হবে, নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। যেটা মাকে দেখে রিয়েলাইজেশন ছিল, রাইট? সো এসএসসি হলো, এইচএসসি কোথা থেকে হলো? বিকারনেসা। বিকারনেসে, ভালো একটা প্রতিষ্ঠান জি। নিঃসন্দেহে। এমনিতেই প্রথমত পরিবারের উপর এরকম একটা চাপ, তারপরে পরিবেশ গেছে বদলে, কোথায় সৌদি আরবের পরিবেশ, কোথায় বাংলাদেশের পরিবেশ, মানে জীবনটা এখান থেকে এখানে একদম এরকম হয়ে রাইট। গেছিল। সো ওই জায়গাগুলোতে যে চেঞ্জেসটা, সেটাতে মানিয়েও নিতে হচ্ছিল, কিছু উপায় ছিল না, রাইট? তো বিকারনেসে পড়ার পরে যখন এইচএসসি পাসটা হয়ে গেল বা ওই সময়টাতে কি করছিলেন আসলে, তখন কোথায় ভর্তি হলেন? এরপর ব্র্যাক ইউনিভার্সিটি। ব্র্যাক ইউনিভার্সিটিতে। হ্যাঁ, আর এরপর যেটা হচ্ছে এইচএসসি পরীক্ষা দেওয়ার পরপরই কিন্তু আমি জাস্ট ইউনিভার্সিটিতে ঢুকবো ওই সময় অ্যাকচুয়ালি টেলিভিশন হ্যাপেন্ড। অ্যান্ড যেটা বললাম যে কখনো এদিকে কিছু করব চিন্তা ওয়াই করিনি। ব্র্যাক ইউনিভার্সিটি? ব্র্যাক ইউনিভার্সিটি বিকজ আমার এক ফ্রেন্ড ছিল ব্র্যাক ইউনিভার্সিটিতে, যে আমার সাথে সৌদি আরবে ছিল, আমার খুবই ক্লোজ বেস্ট ফ্রেন্ড ছিল। তো সে যেহেতু সে ছিল, সে আমি যে বললাম আমার একটু গ্যাপ ছিল, সে কয়েক সেমেস্টার এগিয়ে ছিল আমার থেকে, তো ওর কাছ থেকে আমি ব্র্যাক ইউনিভার্সিটির কথা খুব শুনতাম যে খুব ভালো। Okay. অ্যান্ড ওর সান্নিধ্য পাওয়ার একটা বিষয় ছিল আর কি। সো আপনি ইংলিশে পড়বেন এটা চিন্তা ভাবনা ছিল আগে থেকে? ইংলিশে না, প্রথমে ছিল ইকোনমিক্সে পড়বো। ওকে। তারপরে যেটা বলছি যে ইকোনমিক্সে পড়ার ইচ্ছাই ছিল, যে যখন আমি এইচএসসিতে ছিলাম বিকারনেসে, তখন ইকোনমিক্স বিকেম ভেরি কি বলবো আমার জন্য খুবই পছন্দের একটা সাবজেক্ট হয়ে গেছিল। তো তখন মনে হচ্ছে যে ইকোনমিক্সে পড়বো, বাট ওই সময়টায় যে এইচএসসি পরীক্ষা দিলাম, রেজাল্ট হয়েছে, ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তি, মানে ইউনিভার্সিটি ভর্তি হওয়ার টাইমে তো একটা গ্যাপ আছে। টেলিভিশনটা অ্যাকচুয়ালি হ্যাপেন দ্যাট টাইম, 2006 2005-06 এরকম একটা সময়, হ্যাঁ 6, রাইট। তো তখন একটা ফাঁকিবাজি চিন্তা মাথায় আসলো যে আচ্ছা এই কাজটা তো করছি সপ্তাহে একদিন সো ইউ দুদিন সময় 98 দিই। ব্যাচ, 98 2000 এসএসসি এইচএসসি 2005, 2005। রাইট। তো তখন মনে হলো যে আচ্ছা একদিন দুদিন তো সময় দিতে হয়, তো এক কাজ করি। ক্যালকুলেট করে আপনার নাবিলার এজও বের করতে পারেন কোনো আই এম ভেরি মাচ ওপেন অ্যাবাউট মাই এজ। আমি এটা নিয়ে থাকা আমাকে অনেক উচিত। আমি কথা জানি না শুনতে এই হয়। জায়গায় এসে কেন মানুষ এইটা গোপন করে। এই কেন গোপন করে ইদানিং আমি বুঝতে পারছি কেন গোপন করে। আমি গোপন না করার কারণে আমি যা যা ফেস করেছি সেটা নিয়ে হয়তো আরেকটু পরে কথা বলবো। জি শিওর। বাট হ্যাঁ, ইংলিশ ইকোনমিক্স, হ্যাঁ ইকোনমিক্সে যখন তো আমার কাছে মনে হচ্ছে যেহেতু এখন একটু একটু টুকটাক কাজ করছি, তো একটা ফাঁকিবাজি চিন্তা মাথায় আসলো যে ইকোনমিক্স তো অনেক পড়তে হয়, ইংলিশ পড়ি, ইংলিশ বোধহয় অনেক সোজা, তো ইংলিশ হয়ে যাবে এটা পড়ে। বাট পড়ার সময় মনে হলো আসলে পৃথিবীর কোনো সাবজেক্টই সোজা না, সব কিছুতেই আসলে পরিশ্রম করতে হয়, হ্যাঁ। তো ওভাবে ইংলিশে ভর্তি হওয়া ব্র্যাকে। সো ক্যারিয়ারের দিক থেকে আসলে একটা জব করব ভালো এরকমই চিন্তা ছিল, বাট কোনো জায়গাটা একদম ফিক্স ছিল না যে লাইক আমি টিচার হব বা আমি এটা হব বা একটা প্রাইভেট কোম্পানিতে। ভালো জব করব এটাই সবসময় ছিল। যখন আমি যেহেতু আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং নিয়ে আমি হচ্ছে আমার মেজর ছিল, তো শেষের দিকে যখন আমি 3rd ইয়ার বা 4th ইয়ার, তখন থেকে আমার অ্যাকচুয়ালি মনে হয় যে মেবি আমি লেকচারার হতে পারি ভালো। ওকে। সো তখন ইউনিভার্সিটির লেকচারার হওয়ার একটা ইচ্ছে ছিল। জীবনের সাথে চলে হাই ফাই নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। কি হলো মানে আপনার সাথে টেলিভিশনের স্টোরিটা কেমন? টেলিভিশন স্টোরিটা হচ্ছে যে 2006 অ্যাকচুয়ালি একটা প্রাইভেট চ্যানেল জাস্ট শুরু হচ্ছিল, তো ওই সময় আর আমি যখন যেহেতু আপনি বিকারনেস আরামসে প্রাইভেট চ্যানেলের নামটা বলতে পারেন। বাংলাভিশন ছিল। বাংলাভিশন, ওকে। তো আমি জাস্ট বিকারনেসে থেকে বের হয়েছি। আমি আবার তখন একটু একটু ডিবেট করতাম স্কুল কলেজে। ওকে। তো কোনো একজন যেহেতু নতুন চ্যানেল, সবাই প্রেজেন্টার খুঁজছিল প্রোগ্রামের জন্য প্রেজেন্টার, তো কেউ একজন আমার কলেজ থেকে আমার নাম রেফার করে। ওকে। তো ওভাবেই আমার কাছে কল আসে বাংলাভিশন থেকে। তো এমন একটা মুহূর্তে কল আসে যে এখনই আসতে হবে, এরকম কিছু একটা বিষয় ছিল, যে তখন আমি আমার মার সাথে বাইরে কোনো একটা কাজে ছিলাম। তো আমি বলছি যে না আমি তো ব্যস্ত, আসতে পারবো না। পরে কাজটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় দেখে আম্মু বলে যে এরকম ফোন দিয়েছে, তো সময় তো আছে, কাজ তো শেষ হয়ে গেছে, যেহেতু চলো। আমার আম্মু আমার সাথে ছিল, তো আমি আচ্ছা চলো। তো গেলাম বাংলাভিশনে, গিয়ে দেখলাম অডিশন হচ্ছিল। তো যখন আমি গিয়ে পৌঁছেছি তখন অ্যাকচুয়ালি অডিশন জাস্ট শেষ হয়ে গেছে এবং তার একজনকে সিলেক্ট করে ফেলেছিল। তারপরেও আমাকে দেখে তারা বলেছে যে ঠিক আছে,
ওরা যে প্রোগ্রামের জন্য অডিশন করছিল সেটা শেষ হয়েছে, আরেকটা প্রোগ্রামের অডিশন, ওদের স্টুডিও বুক শুরু হয়ে গেছে। তো তারা একটা ক্যামেরা নিয়ে আমার সাথে ছাদে চলে গেল। তো ছাদে গিয়ে আমাকে একটা স্ক্রিপ্ট দেওয়া হলো। তো আমাকে কিছুক্ষণ সময় দিয়েছে যে আপনি আপনার মতো প্রিপেয়ার করেন। তো আমি প্রিপেয়ার করলাম, তারপর ক্যামেরা অন হলো। তো আমি স্ক্রিপ্টে যা যা ছিল নিজের মতো বলে গেছি। তারপর দেখি কেউ কিছু বলে না, তো স্ক্রিপ্টের বাইরেও নিজের মতো বলে যাচ্ছি। ক্যামেরা দেখে আমাকে এরকম করছে। তারপরে হাতে ছিল ক্যামেরা। তো তারপর আমি ক্যামেরার দিকে তাকিয়েই বলছি যে আচ্ছা আমি আর কত বলবো, আপনারা তো কিছু বলছেন না, এই না সে না। তারপর তারাও হেসে দিয়ে থামিয়েছে। নিচে আসলাম, নিচে এসে আমাকে আরেকটা স্ক্রিপ্ট ধরিয়ে দিল, বললো আগামীকাল সকাল 7টায় আপনার শুটিং। ওয়াও। সো আমি মানে কিছু বুঝে ওঠার আগেই অ্যাকচুয়ালি কালকে শুটিং, ব্যাপারটা এরকম ছিল আর কি, যে আমি হ্যাঁ বলবো না বলবো। বিকজ যেদিন সকালে ঘুম থেকে উঠলাম সেদিনও জানতাম না যে আসলে কি হতে যাচ্ছে আজকের দিনে। তো আমি আচ্ছা ঠিক আছে, আম্মু ছিল, আচ্ছা ঠিক আছে। সো ইট ওয়াজ সোলো, রাইট? এটা একদমই একক ছিল নাকি? একক ছিল। তার কিছুদিন পরে নীরবের সাথে শুরু হয়। নীরবের সাথে আই থিঙ্ক আরো 2-3 বছর, 1-2 বছর পরে আপনাদের টুয়েলভ শো শুরু হয়। তখন থেকে কি চিন্তা ভাবনা করছিলেন যে ফাইন এদিকেই ক্যারিয়ার হবে, নাকি ঠিক আছে পার্ট টাইম করছি, এটা শখের বশে না, করছি? আমি যে বললাম যে ইউনিভার্সিটি আর টেলিভিশন লাইফটা আমার ঠিক একই সঙ্গে শুরু হয়েছে। বাট ব্র্যাক ইউনিভার্সিটিতে আসলে পড়াশোনার চাপ এত, সুযোগটা খুবই কম থাকে টেলিভিশনে খুব বেশি কাজ করার। ওকে। তো 4 বছরের গ্র্যাজুয়েশনে কিন্তু আমি একটা করেই শো করেছি, মানে ওরকম না যে সপ্তাহে একটা। হ্যাঁ, সপ্তাহে একটা, এর বেশি আসলে সুযোগ ছিল না আমার করার। তো 4 বছর আমার ক্যারিয়ার, যদি আমি ক্যারিয়ার 2006 থেকে ধরি, তো খুবই মানে মানুষ ওভাবে যে আমাকে খুব চিনছে তা না, বা আমি যে খুব কাজ করছি তা না। তো এভাবে করে মানে হচ্ছিল আমার। যে আমার গ্র্যাজুয়েশন শেষ হয়েছে তখনও কিন্তু আমি ভাবিনি যে আমি আসলে এইটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চাই। তখন হয়েছে যে আচ্ছা মনে হলো আচ্ছা একটু গ্যাপ নিই, তারপর মাস্টার্সটা শুরু করব। তো আমি 8 মাসের একটা গ্যাপের পর মাস্টার্স শুরু করি। তো এই 8 মাসের গ্যাপে আমার মনে হয়েছে এখনই চাকরি বাকরি করবো না, আচ্ছা এখন বেশি বেশি শোজ করি, যেহেতু শোজের অফার আসে। তো তখন অনেক শোজ করা শুরু করে দিই, একই সাথে 3-4টা শোজ করছি। তখন দেখলাম যে মানুষের মাঝে আমার পরিচিতিটা বাড়ছে, রেসপন্স খুব ভালো, মানুষের ভালোবাসা মানে অন্যভাবে পাচ্ছি। তখন একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে। আমি এবার একটু মানে আপনার কোর জিনিসগুলো আমি একটু জানার চেষ্টা করবো অ্যাজ এ প্রেজেন্টার হিসেবে। লাইক ইউ আর ডিফারেন্ট, এটা আমার জায়গা থেকে মনে হয়েছে। অন্য প্রেজেন্টারদের প্রতি আমি রেসপেক্ট রেখেই বলছি, আমরা প্রত্যেকেই যারা কাজ করি তারা দিন শেষে একটা সিগনেচার ক্রিয়েট করি, রাইট? এবং আপনার কাজ দেখে আমার মনে হয়েছে আপনার সেলফ সেন্স এবং সেন্স অফ হিউমার অত্যন্ত উঁচু মানের। কোথায় কি বলতে হবে না হবে আপনি খুব ভালো করে বোঝেন, এবং এই জন্যই বলছিলাম আমি আপনার কাজ খুব অ্যাডমায়ার করি। এই বিষয়টা কোথা থেকে আসলো? এটা কি কাজ করতে করতে হয়েছে, নাকি লাইক আপনি যে ধরনের আপব্রিঙ্গিং এর মধ্যে গেছেন বা পড়াশোনা সেখান থেকে এসছে আসলে? আমার মানে সবকিছুর একটা কম্বিনেশন। অ্যাজ আ পার্সন আমি যেরকম আমি সেটাই ক্যামেরার সামনে আনার চেষ্টা করি। প্রত্যেকের ভেতর আই রিয়েলি লাইক, আপনি আমার সেন্স অফ হিউমার ভালো বলেছেন। সবাই এই কথাটা কখনো আমি শুনিনি যে বলেছে, বাট আই থিঙ্ক আই হ্যাভ আ সাইড আমার, যেখানে আমি মজা করতে পছন্দ করি। বা যেমন আমার হাজব্যান্ড আমাকে বলে যে তোমার খুব ডার্ক সেন্স অফ হিউমার আছে। সো আই হ্যাভ দ্যাট সাইড। তো আমার পার্সোনালিটি যেটা, আমি আসলে ওটাই সামনে আনার চেষ্টা করি। আর হ্যাঁ, লেখাপড়া অনেক বড় একটা বিষয়। আমি অনেক ইন্টারভিউজ দেখি দেশের বাইরে, সো সেখানে আমি দেখি কিভাবে কন্ডাক্ট করছে একটা ইন্টারভিউ, কিভাবে কথা বলছে। গেস্ট একটা খুব বড় বিষয়, যে সবার সঙ্গে আমি একই মেজাজে কথা বলবো, নট নেসেসারিলি বয়স ভেদে আমাকে এক একজনের সঙ্গে। সো এটা আমি নিজেই অ্যাকচুয়ালি একটা স্বশিক্ষা বলা যায় বা স্টাডি করেছি। সো অ্যাকচুয়ালি সব মিলিয়ে হয়েছে আর কি। জীবনের সাথে চলে হাই-ফাই, নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ইদানিং যেটা হচ্ছে খুব ট্রেন্ডি ওয়ার্ক, যেটাকে আমরা বলি যে ভাইরাল শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, এবং আমরা চেষ্টা করি ভাইরাল জিনিসগুলো একটু বেশি নাড়াচাড়া করতে। দিন শেষে ভিউজ একটা ফ্যাক্ট, ডেফিনেটলি ফ্যাক্ট। আপনার সঙ্গে ডিলগুলো কেমন হয়, মানে প্রোডিউসার লেভেল থেকে হোক বা এই কাজের জায়গাগুলো থেকে হোক? না, একটা সময় যখন যখন আমি শুরু করেছিলাম, সো ডেফিনেটলি আমিও তো গদবাঁধা প্রশ্নই করতাম, কারণ ওটা আমার লার্নিং টাইম ছিল। তো গদবাঁধা প্রশ্ন করতাম। তারপর যখন অ্যাকচুয়ালি নীরবের সাথে যে শোটা ছিল, সেটা আমাকে অনেকখানি হেল্প করেছিল আপনাদের মতো করে প্রেজেন্ট করতে। আমি আপনাদের মতো করে বুঝাচ্ছি, আরজেদের মতো করে। তো ইউ নেভার বিং আরজে? নো, আইভ নেভার বিন ওকে অ্যান আরজে। তো
আপনাদের কথা বলার স্টাইল অন্যরকম, আপনারা খুবই ক্যাজুয়াল। হ্যাঁ। টেলিভিশনে তখন যারা ছিল অ্যাটলিস্ট তারা হ্যাঁ। খুবই ওই যে স্ক্রিপ্টের গদ বাঁধা হ্যাঁ, হ্যাঁ। সুন্দর বাচনভঙ্গি করে কথাবার্তা বলা, আবার আপনারা খুবই ক্যাজুয়াল, খুবই এই তো ওইটা আমি তখন একটু একটু পিক করেছি, ওইটা আমার মধ্যে এসেছে। তখন আমিও একটু ফ্রি হলাম আমার বডি ল্যাঙ্গুয়েজে, আমার কথা বলার স্টাইল। না, আরেকটা সুবিধা আছে কিন্তু, হ্যাঁ। মন্দের পাশে ভালো থাকলে ভালোটাকে অনেক বেশি ভালো লাগে। এটার আরেকটা বড় ব্যাপার। মন্দটা কে? এটা আমি এইটা কিন্তু একটা বড় সুবিধা, এবং আমাদের কেন জানি মনে হয় যে মন্দের ক্রেডিটটা এই জায়গাটাতে, ভালোর জায়গাটাতে। সো না, আমি আসলে ইঞ্জিনিয়ারলি কাউকে বলছি না, আমার কাছে মনে হয় যে এটা আমাদের পুরো সিচুয়েশনটাই আসলে এখানে আমাদের অনেক বেশি মন্দ, সেখানে দুই একটা যখন ভালো হয়ে যায়, সো ওই ভালোটা অনেক বেশি হাইলাইটেড হয়ে যায়। না হ্যাঁ, না ওটা আমাকে হেল্প করেছে। আমি যখন নীরবের সঙ্গে শো করেছি, সাইম, নওশিন, রব, ইউ আর ডুইং গুড, নো ডাউট, আমরা তোর কথা বলতেছি না সাইম এখানে। নওশিন পাশাপাশি কাজ করছিল, তো নওশিন ওয়াজ ভেরি স্পন্টেনিয়াস তখন। তো নওশিনকে দেখেও আমার মনে হচ্ছে যে ওয়াও, ও তো আরো বেশি স্পন্টেনিয়াস, আমি যদি একটু এরকম স্পন্টেনিয়াস হতে পারি, হয়তো ওর মতো করে পারিনি। আমি নওশিন আমার ছোট বোন, সে আমেরিকাতে থাকে এখন। হ্যাঁ, হ্যাঁ, নওশিন ওই সময় অনেক পপুলার ছিল, অনেক popular নাটক ছিল। সিনেমা সব জায়গায় দাপিয়ে বেরিয়েছে সেই Right, সময়টাতে। right. নওশিন এখনো মনে আছে, নওশিন আমাদের সেকেন্ড ব্যাচ অ্যাপয়েন্টেড হলো। ও ইটস আ লং স্টোরি। আমাদেরকে যে ট্রেন করেছিল সে তো মারা গিয়েছে, ইন্ডিয়ান এক ভদ্রলোক ছিলেন, আর যখন আমরা ট্রেন্ড আপ হই, সো নওশিন যে ভালো করবে এটা আমরা বুঝতাম সেই সময়টাতে, এবং শি লুকস ভেরি গুড, একদম, এবং একদম। দুর্দান্ত ছিল সেই সময়টাতে। নওশিন সাইমের সাথে সেই সময়টাতে কাজ করছিল। বাই দ্য ওয়ে, আমরা খুব জেলাস ফিল করতাম বাকি আর যারা, কারণ আমরা তো টেলিভিশনে কাজ করতে পারি না, আপনারা টেলিভিশনে কাজ করেন, নীরব আপনি, সায়েম, নওশিন, আমরা শুধু দেখতাম আর জেলাস ফিল করতাম যে এত পপুলার কিভাবে হতে পারে একটা মানুষ। সো গ্র্যাজুয়ালি হচ্ছিল। তো ওই সময়টাতে কি হচ্ছিল, আপনি অনেক টেলিভিশনে কাজ করা শুরু করলেন নাকি শুধু বাংলা ভিশনেই ছিলেন? না, অনেকগুলো টেলিভিশনে কাজ করা শুরু করছি। আমি 2-3 বছর যেই শো পেতাম সেই শোই করতাম, এরকম একটা বিষয় ছিল। পরে আই থিঙ্ক অ্যারাউন্ড 2013-14 কেউ একজন আমাকে বলেছিল যে শোনো, তুমি যে কোনো জায়গায় ডাকছে চলে যাচ্ছ, যে কোনো কিছু বলছে করছো, এটাতে কিন্তু তোমার কোনো এক্সক্লুসিভিটি থাকছে না। True. হ্যাঁ, তুমি যেখানে ডাকছে এবং তোমাকে সবাই ভাবছে যে ওকে তো ডাকলেই পাওয়া যায়, এরকম একটা। তো তুমি নিজের জায়গাটাকেও একটু মানে কি বলবো, মানে নিজের জায়গাটাকে কম্প্রোমাইজ করছো এক কথায়। তো এই কথাটা আমার খুব ভালো লেগেছিল, অ্যান্ড আই ওয়াজ লাইক হ্যাঁ, এখন থেকে আমি তাহলে একদম কম কাজ করব। তো ওই 13-14 থেকে অ্যাকচুয়ালি আমি টেলিভিশনে কাজ আস্তে আস্তে কমিয়ে দিচ্ছিলাম, রিয়ালিটি শোজের দিকে বেশি মনোযোগ ছিল। তো দেখতাম যে হ্যাঁ, রিয়ালিটি শোজ আমার কাছে আসছে, এরকম বলতো যে তুমি যদি প্রতিদিন টিভিতে কাজ করো, তখন যেহেতু রিয়ালিটি শোজ অনেক হতো, এখন সেভাবে আর হচ্ছে না, তো প্রতিদিন কাজ করে তোমাকে একটা রিয়ালিটি শোজের জন্য যখন 3 মাসের জন্য ডেট চাইবে, তুমি তো দিতে পারবে না। হ্যাঁ, তো সেজন্য তোমাকে ডেটস অ্যাভেলেবল রাখতে হবে, তো এই জন্য কম কাজ করতে হবে। আমি বলছি হ্যাঁ, আমি তো রিয়ালিটি শো করতে চাই। এভাবে করে আস্তে আস্তে কাজ কমিয়ে দিলাম। তখন রিয়ালিটি শোজ করা শুরু করেছি, ভালো ভালো রিয়ালিটি শোজ করেছি। তারপর একসময় মনে হলো সব রকম অনুষ্ঠান করেছি, আমি ক্রিকেটের অনুষ্ঠানও করেছি, যেটা আমি বুঝতামও না, জোর করে অনেকটা আমাকে করানো হয়েছিল ওই সময়। সব করে টোরে একসময় আমি অ্যাকচুয়ালি আই গট বোর্ড বাই 2015। ওকে, হোয়াটস নিউ এরকম একটা সার্চিং হচ্ছিল, হোয়াটস নিউ এরকম একটা কিছু, যদিও আমি কাউকে কিছু বলিনি যে আমি নতুন কিছু খুঁজছি, বাট সামহাও আমি সবসময় মনে করি যে আই হ্যাভ বিন ভেরি ব্লেসড, আল্লাহর একটা রহমত সবসময় আমার উপর থাকতো। ঠিক তখনই আয়নাবাজি হ্যাপেন, অ্যান্ড সিনেমার অফার যে এর আগেও আসে নাই তা না, আগেও আসতো, নাটকের অফার তো প্রচুর আসতো। এখানেও বলবো যে এটাও যে মানুষটা অ্যাকচুয়ালি আমাকে বলেছিল যে তুমি এত বেশি কাজ করছো, সেই মানুষই একবার আমাকে বলেছিল যে সিনেমা তখন সবাই বানায়, কিন্তু সিনেমা বানালে অমিতাভ রেজা বানাবে, কারণ সবাই দেখা যায় যে 2-3টা নাটক বানিয়ে 2-3 বছর নাটক বানিয়েই সিনেমা বানাচ্ছে, কিন্তু সে এত বছর অপেক্ষা করছে, সে যখন বানাবে বুঝে শুনে বানাবে। তখন আমার মনে হচ্ছে ইস, ওই সিনেমাতে যদি আমি থাকতে পারতাম, উনি যদি সিনেমা বানায় আমাকে কি নিবে। হ্যাঁ, এরকম একটা মনে জাস্ট এই কথাগুলো কিন্তু আমার মনে আমি জীবনে কারোর সাথে শেয়ার করিনি, আল্লাহ কোথাও হয়তো শুনে ফেলেছে আমার কথা। তো তখন জাস্ট আয়নাবাজি হ্যাপেন্ড অ্যান্ড আই ওয়াজ লাইক ওকে, ইটস আ রিলিফ, সামথিং ফার্স্ট নিউ ইজ মুভি, হ্যাপেনিং। এবং এটা একটা অসাধারণ বাজিমাত হলো, রাইট? আয়নাবাজি করার সময়টা তুমি বুঝতে পারছিলেন যে কিছু একটা হবে এটা দিয়ে? করার সময় বুঝতে পারছিলাম যে কাজটা সুন্দর হচ্ছে, ভালো লাগছে, আমরা না খুব এনজয় করে কাজ করেছিলাম। মানে আমার ওই 3টা মাস খুবই সুন্দর একটা সময় ছিল, যে 3 মাস আমি শ্যুট করেছিলাম।
তো বুঝতে পারছিলাম যে ভালো কিছু একটা হচ্ছে, বাট তখন তো আমি সিনেমা ব্যাপারটা আমার জন্য নতুন, এটা যে এত বড় একটা মানে কিছু হতে যাচ্ছে, বা এত মাস 5 মাস হলে ছিল আমার মনে আছে। আমার কাছে মনে হতো যে আচ্ছা 2-3 সপ্তাহ যদি থাকে, কারণ তার ঠিক আগে কোনো এক সিনেমা রিলিজ হয়েছিল এবং সেটা মাত্র 1 সপ্তাহ হলে ছিল। তো আমার কাছে মনে হচ্ছে আল্লাহ 1 সপ্তাহ, আমার সিনেমা 3-4 সপ্তাহ থাকলেই ভালো, মানে তাহলে আমি খুশি এরকম। সেখানে সেই সিনেমা 5 মাস ছিল। তো Wow. অত চিন্তা আসলে আমি না, আমরা কেউই করিনি, বাট সবাই বুঝতে পারছিলাম যে ভালো কিছু একটা হচ্ছে। বিউটিফুল। সো এর আগে নিশ্চয়ই অভিনয়ের অফার ছিল বিভিন্ন নাটকে, করেননি না, কেন? করিনি কারণ ওই সময় একটা বিষয় খুব দেখা যাচ্ছিল যে যারাই উপস্থাপনা করতো তারা সবাই নাটক করা শুরু করে দিয়েছিল, এবং আমার কাছে আমি ঠিক কনফিডেন্ট ছিলাম না যে অভিনয় করলে আমাকে কেমন লাগবে, আমি কি ভালো করতে পারবো কি পারবো না, ওই ভয় থেকে। আর আমার কাছে মনে হচ্ছিল যে সবাই উপস্থাপনার জায়গাটা ছেড়ে চলে যাচ্ছে, আমার ধরে রাখা উচিত। ওকে। সো ওই জায়গা থেকে করতাম না নাটকটা। ফিল্মটা করার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমি একবার নেপালে গিয়ে একটা ফিল্ম দেখেছিলাম Okay. হলে গিয়ে। Okay. তো ওই ফিল্মটা দেখার পর এমন কোনো নামকরা ফিল্ম না, বাট ফিল্মটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, অভিনয় করলে ফিল্মে করব। মানে এর আগে কি আপনি ফিল্মই দেখেননি? দেখেছি, কিন্তু কেন যেন সেদিন এরকম মনে হয়েছিল ও, okay. যে অভিনয় করলে ফিল্মে করব, এবং নিজেকে কোনো নায়িকার মতো করে চিন্তা করিনি। ওই ফিল্মে কোনো একটা ক্যারেক্টার ছিল যেটা খুব কম সময়ের জন্য ছিল, বাট সেটারকে ঘিরে গল্প ছিল, বা এটার একটা ব্যাপ্তি ছিল, মানে ছিল, এটার একটা রেশ ছিল পুরো নেপালি সিনেমা ছবি? জুড়ে। নেপালি না, ইন্ডিয়ান ফিল্ম ছিল। ওকে। তো আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, আমি কি আর নায়িকা হব, আমি একটা ছোটোখাটো ক্যারেক্টারই করবো, বাট এটার একটা ইম্পর্টেন্স থাকবে, এরকম কিছু করব। তো ওরকম ছিল যে করলে ফিল্ম করব, তাও ঠিকঠাক ফিল্ম করব। ফিল্মেরও অফার আসতো, তো সেগুলো মানা করেছে যে না। কমার্শিয়াল, মানে কমার্শিয়াল বলতে আমরা যে ধরনের ফিল্ম বুঝি সে ধরনের। কমার্শিয়াল বলবো কি, মানে হ্যাঁ, ওই ফিল্মগুলো যখন হয়েছে মানে আমাদেরই মানুষজন করেছে, বাট কমার্শিয়াল ফিল্মই ছিল। হ্যাঁ, সো আপনার কাছে মনে হচ্ছে না এটা আমার পার্সোনালিটির সঙ্গে যায় না, বা এখানে আমি খুব একটা সুইটেবল হব না, না? পার্সোনালিটির সাথে যায় না, আমি কনফিডেন্ট ছিলাম না নিজের ব্যাপারে। ওকে। আমি নিজের ব্যাপারে কনফিডেন্ট ছিলাম না। আয়নাবাজি কেন? বিকজ আমি অমিতাভ রেজার উপর বেশ কনফিডেন্ট ছিলাম, আর ওই যে কথা ঢুকে গেছিল যে ফিল্ম বানালে ওই বানাবে, তো আমার কাছে মনে হচ্ছে যে না, উনি যা বানাবে বেস্ট বানাবে, আমাকে নিলে। আমি ওনাকে ফার্স্ট কথাই বলেছি, ভাই আমি কিচ্ছু পারি না, আপনি আমাকে দিয়ে যা করাবেন আমি তাই করব, মানে যেভাবে বলবেন আমি শুধু আপনাকে ফলো করব। ওয়াও। সো ওভাবেই এবং সে বানিয়েছেও ডেফিনেটলি। ফাইন। আমরা আমাদের দর্শকরা অপেক্ষা করছেন তুফানের জন্য, কিন্তু তুফানে আসার আগে আমরা একটু শুনতে চাই যে ততদিনে আপনার ক্যারিয়ার কি হলো, মানে আপনি কি একেবারে সেটেল করে ফেলেছেন যে আপনি মিডিয়াতেই থাকবেন? কারণ মিডিয়ার ক্যারিয়ারটা তো এক ধরনের বলা যেতে পারে ফ্ল্যাকচুয়েট করে, কখনো আপস কখনো ডাউন। আমরা জানি যে কোভিড কিন্তু মিডিয়া ক্যারিয়ারের অনেক বড় একটা জায়গা চেঞ্জ করে দিয়েছে। অনেকেই আছেন যারা খুব ভালো মানের প্রফেশনাল ছিলেন, তারা নিজেরা এখন কন্টেন্ট ক্রিয়েট করছেন। আপনার ক্ষেত্রে কি হলো? লাইক আমার ক্ষেত্রে ওই যে বললাম, আমি ঠিক আমার গ্র্যাজুয়েশন যখন শেষ হয়েছে তখন আই ডিসাইডেড আই উইল টেক ইট অ্যাজ এ প্রফেশন। কারণ আমি দেখছিলাম যে প্রফেশনালি নেওয়ার স্কোপ আছে, কারণ কাজের অনেক স্কোপ রয়েছে। আমার ওই ফ্লাকচুয়েশনটা আল্লাহর রহমতে কখনো হয় নাই, আমি বরাবরই কাজ করে যাচ্ছিলাম। ইভেন আমি কোভিডের টাইমেও কাজ করেছি, মানে কোভিডের টাইমেও ঘরে বসেই কাজ করার সুযোগ ছিল। ফ্লাকচুয়েশনটা আমার হয়েছে, যেটার জন্য অ্যাকচুয়ালি আমি হয়তো অতটা প্রিপেয়ার ছিলাম না আমার বেবি হওয়ার পর। ওকে। সো ইনফ্যাক্ট আবার বিয়ের সময় আমাকে অনেক শুনতে হয়েছিল যে বিয়ের পর কাজ কমে যায়, মানুষ অন্যভাবে দেখে, কাজ আসে না, বাট ইট ডিডন্ট হ্যাপেন টু মি। আমি কাজ যারা পারে, আমার মনে হয় কনসেপ্টটা এখন সারা দুনিয়াতেই চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বলিউডেও কিন্তু আমরা দেখছি যে না, বিয়ে হচ্ছে, বাচ্চা হচ্ছে, যাদের ক্যারিয়ার থাকা তারা খুব বহাল তবিয়তে আছে, রাইট? সো বিয়ের গল্পটা যদি আপনি নিয়েই আসলেন, হুট করে হয়ে গেল, অনেকেই কষ্ট পেলো। আমাদের যেটা হয়, আমরা তো আসলে মনে মনে অনেক চিন্তা করি স্ক্রিনে দেখে। তো নাবিলের একটা ফ্যান বেস তৈরি হয়েছিল, কিন্তু হুট করে তারা বিয়ের খবর পেলো, এটার কারণটা কি? না, আমি সেটেল ডাউন সবসময় করতে চাইতাম। ওকে। আই অলওয়েজ ওয়ান্টেড টু হ্যাভ আ ফ্যামিলি। ওকে। সো হ্যাঁ, হুট করে, কিন্তু যে যখন হুট করে ব্যাপারটা ঘটছিল যে হ্যাঁ আছে না যে সবকিছু মিলে যাচ্ছে, তখন আমার মনে মানে এটা কি হচ্ছে হুট ম্যারেজ নাকি আলটিমেটলি? অনেকটা হুটহাট ম্যারেজই, বাট আই ওয়ান্টেড টু গেট ম্যারিড। হুটহাট এই সেন্সে যে পাত্র রাজি হয়ে গেছে, করে ফেলো, আমার পাত্র রাজি হচ্ছিল না। সো দ্যাট ওয়াজ দ্য থিং। মানে এটা কি আপনাদের আগের পরিচিত? অনেক ও সৌদি আরবে ছিল, সো আমাদের ছোটবেলা থেকেই পরিচয়। ও ওকে, বাট কেউ জানতো না বিষয়গুলো মিডিয়ার? হ্যাঁ। হাউ ডু ইউ মেইনটেইন? না, জানতো বলতে যেমন নীরব জানতো,
নীরব তো জানবে, ওর তো কাজই হচ্ছে করে করে বের করা। আজকের আগাগোড়া শো হচ্ছে নীরবের শোটা দেখা উচিত ডেফিনেটলি। ওকে, সরি দোস্ত, তোমার নামে অনেক অনেক কুটনামি করে ফেললাম। ও আমার দোস্ত মানুষ, খুব কাছের দোস্ত, এই কারণে সাহস পেয়েছে, নইলে আসলে করা উচিত না। হ্যাঁ, আর না জানার কারণ হচ্ছে সেই ব্যক্তিটা মিডিয়ার বাইরে ছিল, সো আসলে আর আমিও খুব লো প্রোফাইল মেনটেন করি সব সময়, সো আই থিঙ্ক এটা একটা বিষয় ছিল। খুব কনসিয়াসলি যে করি তা না, বাট আমি মানুষটাই এমন, যার কারণে এটা হয়তো খুব বেশি সামনে আসেনি। ওকে, সো পাত্র রাজি হচ্ছিল না, শেষ পর্যন্ত পাত্রকে রাজি করানো গেছে। হ্যাঁ, সো আপনি বিসমিল্লাহ বলে কবুল। একদম। ফাইন। সো এরপরে তো একটা সংসার জীবন, ওখানেও নিশ্চয়ই বোঝাপড়া ছিল যে ফাইন আমার ক্যারিয়ার হচ্ছে মিডিয়াতে, এটা নিয়ে তোমার নিশ্চয়ই কোঅপারেশন থাকবে। ভাইয়ার দিক থেকে কি ব্যাপার ছিল? না, বোঝাপড়ার কোনো বিষয় ছিল না, কারণ ছোটবেলা থেকেই যেহেতু আমরা একসঙ্গে বড় হয়েছি, আমাকে দেখে চিনে, সো আমাদের ডিসকাশনেরই কখনো অবকাশ আসেনি যে এটা আমার ক্যারিয়ার, তুমি কি ভাবছো। হি নোজ দিস ইজ মাই ক্যারিয়ার, এবং আমরা বড় হয়েছি ওভাবে, তো ওর হি ইজ লাইক ওকে, যা খুশি করছো করো, মানে ইটস নট যে ওর কখনোই কোনো, বা ওর ফ্যামিলিরও কখনো কোনো অবজেকশন যদি ওয়ার্ডটা বলতে হয় ছিল কখনোই ছিল না? না না না, কখনোই এটা নিয়ে কখনো আলাপই হয়নি ও আমাদের। বিউটিফুল। না, আমরা সেটা বুঝলাম যখন ওই যে আমরা একটা ছোট্ট একটা ক্লিপ দেখলাম যে সাকিবের সঙ্গে হ্যান্ডশেক করছে, আপনি পরিচয় করিয়ে দিচ্ছেন, হ্যাঁ ওই সময়টা, ওটা নিয়ে বোধহয় ব্যাপক একটা আলোচনাও তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এগুলো কেমন লাগছে, এই যে তুফানের আফটার ইফেক্ট? ভালো, আবার অনেক নতুন অনেক কিছু এক্সপিরিয়েন্স করছি, স্পেশালি দ্য সোশ্যাল মিডিয়া থিং। এক্স্যাক্টলি। সো বিকজ যেহেতু আমি একটা অনেক, আই থিঙ্ক কোভিড পরবর্তী সময়ে ব্যাপারগুলো অনেক অন্যরকম হয়ে গেছে, আর ওই কোভিড পরবর্তী সময়ে অ্যাকচুয়ালি আমার গ্যাপ গিয়েছে, তো যার কারণে আমি ঠিক ডিরেক্টলি এগুলো খুব বেশি ফেস করিনি, হঠাৎ করে ফেস করছি। আমার কেন জানি মনে হয়েছে যে আপনি সবসময় এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করেছেন খুব সচেতনভাবে। না, আমি খুব সচেতনভাবে যে খুব দূরে থাকার চেষ্টা করেছি তা না, আমি লাইফস্টাইলটাই এমনভাবে মেনটেন Right. করি যে এগুলো কখনো আমাকে ফেস করতে হয়নি। রাইট। সো এখন কেমন লাগছে? কেমন লাগছে অ্যাজ ইন যে ওকে, হ্যাঁ, মানে মাঝে মাঝে মনে হয় যে কি হচ্ছে, কি বলছে, কিছু বলছি না, সেখান থেকে কথা, মানে মাঝে মাঝে কিছু বলাও লাগে না, বাট ফ্যাব্রিকেটেড অত্যন্ত কথাবার্তা judgmental একটা হচ্ছে। nation। প্রচন্ড জাজমেন্টাল সবাই, সবার একটা প্রিকনসিভ নোশন থাকে সবকিছু নিয়ে। এক্স্যাক্টলি। এবং এত বেশি বাজেভাবে টানাহেঁচড়া করতে পছন্দ করি আমি, যারা আসলে কথা বলতে পছন্দ করেন এই অনুষ্ঠানে এসে, বিশেষ করে আমাদের যারা পপুলার ফিগার আছেন, আমি এই জায়গাটা বারবার নক করার চেষ্টা করি, হয়তো কিছু মানুষ চেঞ্জ হবে। আমরা নিজেদের ঘরে যে অবস্থায় থাকুক না কেন, অন্যের কোনো একটা কিছু পেলে সেটা খুব ভালো পোস্টমর্টম করা শুরু করি, এবং এটার মধ্যে একটা পৈশাসিক একটা আনন্দ আছে। কেন করছি আমরা জানি না, করে ব্যাস দ্যাটস অল। কিন্তু এটা যে তার লাইফে একটা বিশাল ইফেক্ট তৈরি করে, ডেফিনেটলি করে, নিশ্চয়ই খারাপ লাগা তৈরি হয়। তুফানের ডিসিশনটা থেকে আমি আসতে চাই। তুফান যে একটা অসাধারণ মুভি হতে যাচ্ছিল, বা এখানে আপনি কাজ করবেন, এটা শুরুটা হলো কিভাবে? জীবনের সাথে চলে হাই ফাই, নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। শুরু হয়েছে অ্যাকচুয়ালি ডিরেক্টরের এন্ড থেকে কল আসে, এবং প্রোডাকশনে যারা যারা আছেন, শাহরিয়া শাকিল আলফাই থেকে এবং রেদওয়ান রনি চরকি থেকে, দুজনেই আমার খুব ক্লোজ। আর যে গ্যাপটা আমার হয়েছিল সেই সময় আমি অ্যাকচুয়ালি রনি ভাইকে বলতাম, যে যেহেতু উনি চরকিতে আছেন, যে রনি ভাই অনেকদিন গ্যাপ হয়ে গেছে, আমি একটা ভালো কাজ দিয়ে ফিরতে চাই, ভালো কাজ দিয়ে ফিরতে চাই। তো উনাদেরও মাথায় ছিল, রাফিও আমাকে হুট করে অ্যাকচুয়ালি একটা দাওয়াতে দেখে, এবং তার কাছে মনে হয়েছে যাচ্ছে এই ক্যারেক্টারের জন্য তো উনার সাথে কথা বলা যায়, এইভাবে সব কম্বিনেশন মিলে হয়ে গেছে। আর রাজি হওয়ার কারণ হচ্ছে রায়হান রাফি ব্যাক টু ব্যাক অনেক ভালো ছবি উপহার দিয়েছেন। যারা প্রডিউসার তারা এত স্মার্ট প্রডিউসার, তো এটা যে একটা স্মার্ট কাজ হতে যাচ্ছে, বা কাজটা উতরে যাবে খুব ভালোভাবে, সেটা বোঝা যাচ্ছিল। আর আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, এটা করেই আমাকে ফিরে আসতে হবে। ওকে, সো লং গ্যাপ আয়নাবাজির পরে? আয়নাবাজির পরে ঠিক লং গ্যাপ না, আমার বেবি হওয়ার পরে গ্যাপ। আয়নাবাজির পরে আমি হয়তো সিনেমা করিনি, বাট অ্যাঙ্কারিং করছিলাম, এবং বেশ ভালো ভালো অনুষ্ঠান আমি অ্যাঙ্কারিং করেছি। কিছু আমি নাটক করেছি, একটা দুটা ভালো ভালো ওকেশনে, সেগুলো বেশ প্রশংসা পেয়েছে। ওটিটির একটা দুটো ওয়েব ফিল্ম করেছি, ওভাবে ছিলাম। ওকে, সো তুফানের পরের ইফেক্টটা কি দাঁড়ালো? তুফানের পরের ইফেক্ট, ভালো ইফেক্টগুলো ভালোই, বিশেষ করে সব দিক দিয়েই ভালো, মানুষ খুব পজিটিভলি নিয়েছে। আর উইয়ার্ড জিনিস সোশ্যাল মিডিয়ায় দেখছি, শুনছি। আর বয়স প্রসঙ্গে আসি, যেহেতু কথাটা উঠেছেই, যেহেতু আমার এজ নিয়ে কোনো লুকোচুরি নেই, 35, 36 আরো বেশি। হ্যাঁ, তো উইকিপিডিয়ায় আমি 39, ওকে, রাইট। সো আমার উইকিপিডিয়ায় দেয়া আছে, এবং আমিই দিয়ে এসেছি আমার রাইট এজ, ঠিক আছে। সো মানুষ সুন্দর মতো গিয়ে দেখছে আমার এজ কত। সো
আমার আগে কখনো এটা নিয়ে হয়নি, বা আমি এখনো যে আমি এটা নিয়ে খুব বেশি এফেক্টেড তা না, বাট মানুষ এটাকে নিয়ে যা তৈরি করছে সেটার পর অ্যাকচুয়ালি আই রিয়েলাইজ কেন মেয়েরা এজ লুকায়। অ্যান্ড কেন লুকায় বলেন না, আমি আমার এই 42 বছরের জীবন এখনো বুঝতে এখন পারি মনে হচ্ছে বিকজ পিপল ট্রোল, মানুষ আপনাকে ওকে ট্রোল করছে। আমার তো মনে হয় আমি যদি আমার এজ না দিতাম, আমাকে তুফানে যেভাবে দেখা গেছে সবাই তোমাকে বলছে আমাকে তো তন্নি লেগেছে। হ্যাঁ শাহরিয়ার নাজিম জয় ভাই যেমন উনি একটা ভিডিও রিভিউ করেছিল, এখানে বলেছে আমাকে 18 বছরের একটা মেয়ে লেগেছে। সো মানুষ কি বুঝতে না, এটা পারতো? এটা এটা এই 18 বছর বলাটাও একটা সমস্যা। মানে বললাম আপনি বলেছেন তো, আমরা যেহেতু সুযোগ পেয়েছি একটু বলি, মানে সব সৌন্দর্যকে কেন 18 দিয়ে ডিফাইন এখন করতে আমি হবে? বলি কেন, আমার ক্যারেক্টারটা এমন ছিল যে হু ইজ আ ইয়াং গার্ল। এক্স্যাক্টলি। হ্যাঁ, অ্যাজ অ্যান অ্যাক্টর আমি যদি নিজেকে ওভাবে মানিয়ে নিতে পারি আমার অ্যাক্টিং দিয়ে বা আমার লুক দিয়ে, দেন Right. ওয়াই নট। আমি একবার Exactly. একটা কাজ দেখেছিলাম, একটা ইন্ডিয়ান কাজ, ব্ল্যাক উইডো ওয়েব সিরিজ ছিল, সেখানে একজন উইডো ছিল যে 28 বছর বয়সে উইডো, মানে তার হাজব্যান্ড মারা যায়। তো সেই ক্যারেক্টারটা যে প্লে করেছে শি ওয়াজ 41 ইয়ার্স ওল্ড, যেহেতু সে 28 বছর তাকে বলা হচ্ছিল ওই সিরিজে। আমি তারপরে উইকিপিডিয়া গিয়ে তার এইজটা দেখলাম, শি ওয়াজ ব্যাক দেন 41 ইয়ার্স ওল্ড, বাট তাকে মানিয়ে যাচ্ছে 28 বছর বয়সের একটা ক্যারেক্টারে। আমির খান যদি 3 ইডিয়টস একটা কলেজ গোয়িং হতে পারে, Right. দেন আমি আমার ক্যারেক্টার অনুযায়ী আমি নিজেকে সেভাবে প্রেজেন্ট যদি করতে পারি এবং সেটা Right. যদি বিলিভেবল হয়, দেন ওয়াই নট। হ্যাঁ, এজ দিয়ে আসলে বয়সটাকে, এজ দিয়ে বিউটিকে ডিফাইন করাটা এখন আজকের যুগে বোধহয় উচিত না। না, বিউটি ও ফ্যাক্ট না। আই থিঙ্ক এজিং ইজ বিউটিফুল অ্যান্ড ইউ শুড এমব্রেস ইউর এজ গ্রেসফুলি। True. I am very happy about my age. I think I'm aging and I am experiencing more. আমি মানুষের চেয়ে আমার জীবনবোধ আরো একটু বেশি। হ্যাঁ, তো আমার তো সেটা আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। বাট যেটা বললাম যে যেভাবে মানুষ ইয়ে করছে যে আরে সে তো বুড়ি, তার তো বয়স হয়ে গেছে, সে কেন এটা করছে, হ্যাঁ তাকে তো ভালো লাগছে না, বা আমার রিঙ্কলস দেখা যাচ্ছে। হ্যাঁ, আই ওয়াজ লাইক, আমি এম শিওর আমি যদি আমার এজ না দিতাম উইকিপিডিয়া, কেউ এই কথাগুলো আসতোই না। সো দ্যাটস ওয়াই মেবি মেয়েরা এজ লুকায় বা এখন ফেসে অনেক কিছু করছে, বিকজ দে গেট ট্রোলড। আপনার এখন নিজের একটা সংসার আছে, বাচ্চাকে সামলাতে হয়, তারপরে হচ্ছে ক্যারিয়ারটার দিকেও ফোকাস করতে হয়, কিভাবে মেনটেন করেন? মেনটেন করাটা কঠিন, যতটা সহজ দেখায় অনেক কঠিন। বাচ্চার বয়স কত? 3 বছর হলো। ও সুপার টাফ। অনেক টাফ এই সেন্সে যে আমার হাজব্যান্ড তো অফকোর্স সাপোর্ট করে, আমার মা আছে, আমার পিচ্চিকে দেখাশোনা করার জন্য একজন আছে, আমার পিচ্চিটাও মাশাল্লাহ লক্ষ্মী। তো সব মিলিয়ে মানে ইজি ইন আ সেন্স যে হ্যাঁ ম্যানেজেবল হচ্ছে বলে আমি কাজ করতে পারছি, বাট ব্রেইনটা অলওয়েজ মাল্টিটাস্কিং, কারণ আমাকে সারাক্ষণ ইনস্ট্রাক্ট করতে হচ্ছে, ফোনে অলওয়েজ ফলো আপ করতে হচ্ছে, প্লাস যখন কাজ করছি না তখন তাকে সময় দিতে হচ্ছে, যখন কাজ করছি তখন আবার তাকে সময় দিতে পারছি না বলে একটা গিল্ট কাজ করছে, মমি গিল্ট। এটা খুবই অন্য ডিফারেন্ট, মানে এটা বোঝানো যাবে না। সো টাফ। যেমন আমি এখন মনে হচ্ছে যে আমার ইদানিং মনে হচ্ছে যে তুফান রিলিজ হলো, এরপর একটা ব্যস্ততা যাচ্ছে, আমি একটু ব্রেক নিয়ে এখন আবার একটু বেবিকে ভালো মতো সময় দিব। আমি যে সময় দিচ্ছি না তা না, দিচ্ছি, যতটুকু সময় দিই একদম কোয়ালিটি টাইম দিই তাকে, বাট মনে হয় যে না আর একটু ওকে আমি 24 ঘন্টা ওর সঙ্গে থাকবো, ওভাবে করে একটু সময় দিব। রাইট। ফিউচার প্ল্যান নিয়ে আমরা একটু কথা বলতে চাই। কি চিন্তা ভাবনা করছেন? যা করছেন সেটাই করতে থাকবেন ডেফিনেটলি, তারপরে তো মানুষের থাকে না নতুন নতুন, যেটা আপনার হয়েছিল 2015-তে বোধহয়, আপনি একসময় মনে হচ্ছিল যে নতুন কিছু করা দরকার। সো এখন কি এরকম একটা ক্ষুধা কাজ করে নিজের মধ্যে? প্ল্যান ইন আ সেন্স যে আমি তো কখনো আসলে প্ল্যান করি না, লাইফে করতে হতো না। এত বছরের ক্যারিয়ারে আসলে সব কিছুই একটা ফ্লোয়ের মধ্যে হয়ে যাচ্ছিল, এবং আই লাভ মাই ওয়ার্ক। আমি অ্যাঙ্কারিংও করতে যেভাবে ভালোবাসি, আমি অ্যাক্টিং করতে ভালোবাসি, আমার ক্যামেরার সামনে থাকতে ভালো লাগে। সো আমি এই জিনিসটা খুব পছন্দ করি। কিন্তু যেটা বললাম যে আমার বেবি হওয়ার পর ওই আউট অফ সাইট আউট অফ মাইন্ড ব্যাপারটা আমি ফার্স্ট টাইম ফেস করি। ওকে। হ্যাঁ, তো গ্যাপের কারণে গ্যাপ যখন হয় তখন অনেক নতুন মানুষ চলে আসে। প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। একদম। মোস্তফা সরোয়ার ফারুকীর ছবিতে শিখেছিলাম, ব্যাচেলর ছবিতে সম্ভবত। হ্যাঁ, রাইট। তো সেটা আমি ফার্স্ট টাইম ফেস করি। তো তখন আমার মনে হয়েছিল যে না, এক জায়গায় ডিপেন্ড না করে আমার আসলে আরও অনেক কিছু করা দরকার, স্পেশালি ফিনান্সিয়ালি মানে ইন্ডিপেন্ডেন্ট থাকার জন্য।
তো তখন অনেক কিছুই মাথায় এসেছে, যেমন কন্টেন্ট ক্রিয়েশনের জায়গা থেকে আমি আমার কিছু প্ল্যানস আছে, যেটা একটুখানি কাজ শুরুও করেছিলাম, তারপর হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল, ওটার কারণে একটু গ্যাপ হয়ে গেছে, বাট আমি আবার ওটা নিয়ে কাজ শুরু করব, একটু অন্যভাবে একটা কিছু প্ল্যান করছি, তো সেটা নিয়ে আমার নিজের একটা কাজ শুরু করব। আর ভাবছি যে বিজনেস করার, ও ওকে। তো লেটস সি, ওটাও চিন্তা ভাবনার জায়গায় আছে, লেটস সি। তো এখন আই ট্রুলি বিলিভ যে একজনের আসলে 2-3টা ইনকাম সোর্স থাকা উচিত। থাকা উচিত না, হয় কি অনেক বড় কাজ করে ফেললে তখন ইন জেনারেল কাজগুলো করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, রাইট? আপনি এখন তুফানে কাজ করেছেন, আপনি যদি এখন খুব মানে আমি কোনো কাজকে ছোট করছি না, রেগুলার উপস্থাপনার মধ্যে থাকেন, তখন আলটিমেটলি কিন্তু বিষয়টা কেমন হয়ে যায় না? এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ। সো আপনার কাজের জায়গাটা অনেক বেশি নারিশ হয়ে গেল, কিন্তু আপনার আয়ের জায়গাটা বা প্রেজেন্সের জায়গাটাও তো অনেক বেশি সংকুচিত হয়ে গেল। রাইট। সো সেটাও তো একটা চিন্তার বিষয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এগুলো নিয়ে কি চিন্তা করেন? ওগুলো নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমি যেহেতু একবার ব্যাপারটা ফেস করে ফেলেছি, আমার পরবর্তীতে যদি আবার ফেস করতে হয়, আমার মনে হয় না খুব একটা খারাপ আর আগের মতো লাগবে। আর আই এম নাও প্রিপেয়ার্ড যে ঠিক আছে, তাও আমি হচ্ছে যে ঠিক গতানুগতিক কাজ করতে চাই না। আমি অন্য জায়গায় যদি আমার ইনকাম সোর্স থাকে বা আমার ওই জায়গাগুলো তৈরি হয়, তাহলে অ্যাটলিস্ট আই ক্যান বি পিকি, বা আমি আমার পছন্দ মতো কাজ চুজ করতে পারবো। ডেফিনেটলি। আমরা দিন শেষে সবাই অল্প একটু হলেও ফ্রাস্ট্রেটেড হই, অল্প একটু হলেও ডিপ্রেশনে চলে যাই, অল্প একটু হলেও কখনো কখনো মনে হয় যে আমি আসলে হ্যাপি না আমার রাইট নাও সিচুয়েশন নিয়ে। সো এই জায়গাগুলোতে নিজেকে মোটিভেট করেন কিভাবে? মোটিভেট এভাবেই করি যে আমি জানি যে সময়টা পার হয়ে যাবে। আমি খুব মানে মন খারাপ আমার জীবনে আমি দেখেছি যে লাস্ট করে 2 সপ্তাহ, মানে খুব বাজে লেভেলের মন খারাপ, ডিপ্রেশনই বলা চলে, যদি ডিপ্রেশন ইউ হ্যাভ বলেন। গুড ফ্রেন্ডস? আমার একটাই ফ্রেন্ড আছে, ওকে। হু ইজ মানে আমার ছোটবেলা থেকেই, আজকে 25-30 বছরের ফ্রেন্ডশিপ। তো আই থিঙ্ক শি ইজ দ্য অনলি ফ্রেন্ড যার সাথে আমি মানে যে আমার লাইফের হিস্ট্রি জানে, যার লাইফের হিস্ট্রি আমি জানি নেকেডলি। আর তাছাড়া গুড ফ্রেন্ড বলতে কি বোঝে আমি জানি না, সেটা শেয়ারিং ব্যাপারটা আসলে অনেক সময় হয় কি, আমরা তো আসলে ডিসিশন নিজেরাই জানি যে ডিসিশন কি হবে এখানে, কিন্তু অনেক সময় সফোকেটেড হয়ে যায় না, আমরা সফোকেটেড হয়ে যায়, ওটাকে একটু মানে রিলিজ আমার করতে হয়। হাজবেন্ড আছে, সবকিছু তো তার সঙ্গেই শেয়ার করি, ঘরে একটা মানুষ আছে, তো সেই সাফোকেশন বা কোনো খারাপ লাগা এনিথিং ওর সাথেই শেয়ারিংটা হয়। ওকে। হ্যাঁ। এবং দিন শেষে আমাদের, যেহেতু আমরা স্ক্রিনে কাজ করি, দিন শেষে আমাদের ওই চোখে মুখে ওই হ্যাপিনেস ব্যাপারটা ইম্পর্টেন্ট, রাইট? সো এটার জন্য আমাদের ভালো থাকাটাও ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আই এম আস্কিং যে কখনো ডিপ্রেশনে পড়লে বা কখনো স্ট্রেস গেলে কিভাবে কাম ব্যাক করেন। আর ডেফিনেটলি মা হওয়ার পরে তো মেয়েদের ন্যাচারালি বায়োলজিক্যালি একটা চেঞ্জ আসে, সো সামহাও এটাকে কোপ আপ করে ফিরে আসাটা, এই বিষয়গুলো আমি টাচ করি কেন স্ক্রিনে, কারণ আমি যেটা করি, আমি আমার যে বিষয় নিয়ে খারাপ লাগছে সেটার জন্য আমি ফাইট করি অ্যাজ ইন যে মা হওয়ার কথা যেহেতু বলেছেন, দেয়ার ইজ দিস থিং কল পোস্টপার্টাম ডিপ্রেশন, সব মায়েদের হয়, এবং এটা না যে এটা দিয়ে যাচ্ছে সেই বুঝে, এটা না তার আশপাশে না তার হাজবেন্ড বুঝবে, না তার মা বুঝবে, না তার বোন বুঝবে, কেউ বুঝবে না। এবং এটা আমি প্রথমে ভালো মতো বলবো, কেউ বুঝবে না, আবার আরেকটু খারাপভাবে বলবো, কেউ বুঝবে না। এক সময় আমার এমন হয়েছে যে আমাকে খুব বাজেভাবে বলতে হয়েছে যে লিসেন, আমার এটা ফিল হচ্ছে, আমার এটা ভালো লাগছে না, আমার এই তোমাদের কাছ থেকে আমি এটা আশা করছি, তোমরা এটা করবা। এবং এটা খুবই দেখা যায় যে খুবই বাজেভাবে আমাকে বলতে হচ্ছে, তারপর গিয়ে সবাই ব্যাপারটায় মনোযোগ দিচ্ছে বা বুঝছে, এবং তারপর তারা ঠিকই করে। মানে বাট এটাকে খুব ভালোভাবে যখন আমি বলি, তখন হয়তো কেউ জিনিসটাকে ন্যাচারালি নর্মালি নেয় না, কারণ আমি আই এম দ্য প্রাইমারি কেয়ার গিভার। তো সবার কাছে মনে হয় যে শি ইজ দ্য প্রাইমারি কেয়ার গিভার, তার কথাই বেবি শুনছে, সেই তার মতো করে ফেলছে, আমরা তো ওভাবে পারবো না। বাট তুমি কেন পারবা না? তুমি চেষ্টা করলে পারবা, এবং তুমি সেই চেষ্টাটা করো, হয়তো একটুখানি চেষ্টা করে, বেবি হয়তো সেভাবে তার কাছে রেসপন্স করছে না, বাট তারপর হয়তো চেষ্টাটা ছেড়ে দিচ্ছে। তো আমাকে অনেক ফাইট করে এই জায়গায় আনতে হয়েছে লিটারেলি, এবং তারা আসতে পেরেছে বলে আজকে আমি একটা ফিল্ম ফুল ফ্লেজেডলি একদম স্মুথলি নামিয়ে ফেলেছি বা করতে পেরেছি। বাট অনেস্টলি ওটার জন্য আমাকে ফাইট করতে হয়েছে। এটা আমি বলবো না যে অন্য কারো দোষ, অ্যাকচুয়ালি তারাও এই ব্যাপারটা বুঝবে কিভাবে, প্রত্যেকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল। আমরা আসলে অনুষ্ঠানের শেষে এসে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে টাচ করলাম। আমাদের মনে হয় কি, মানে
সবারই এই বিষয়গুলো একটু মানে কম বেশি অ্যাড্রেস করা উচিত। Right. আমরা দিন শেষে একটা মানুষের কাজ দেখে তাকে অনেক বেশি আলোচনা সমালোচনা করতে পছন্দ করি বা তাকে পোস্টমর্টম করতে পছন্দ করি, কিন্তু কোন কনসিকোয়েন্সেসের মধ্যে দিয়ে একটা মানুষ কাজ করে এবং তাকে নিয়ে মন্তব্য করার আগে আমাদের অবশ্যই কিছুটা হলেও সহনশীল হওয়া উচিত, চিন্তা করা উচিত। নাবিলা, আমার খুব ভালো লেগেছে। আমার জন্য কোনো সাজেশন উপস্থাপনার জায়গাতে? না 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 কি বলেন। প্লিজ, আমি খুব সুন্দর করে রিসিভ করবো এবং আমি আপনার অনেক বড় ফ্যান। আমি Thank you so ওপেনলি much. বলছি, আমি আসলেই ওর অনেক বড় ফ্যান। আমি কোনো উপস্থাপককে বাংলাদেশে বোধহয় বলি নাই আজ পর্যন্ত, আমার 18 বছরের ক্যারিয়ার, রেডিও টেলিভিশন সমস্ত কিছু মিলিয়ে, যে আমি কারো অনেক বড় ফ্যান উপস্থাপনার জগতে। নো, নট লাইক দিস, বাট আমি ওর অনেক বড় ফ্যান, কারণ ওর সেন্স অফ হিউমার, ওর পার্সোনালিটি আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় আমি আমি আমার অনেক দিনের গ্যাপ থাকার কারণে আজকে আপনার সঙ্গে নীরব বসে- লাকি। আজকে আপনি লাকি, আপনার সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছে। ডেফিনেটলি আই এম। না, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আমার বলবার কিছুই নেই, ইউ আর ডুইং আ গ্রেট জব, এবং আজকে Thank you. আপনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ নাবিলা, ভালো থাকবেন আপনি। অনেক দোয়া এবং শুভকামনা। দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানটা এখানেই, এবং আমার মনে হয় যারা দেখেছেন তারা পছন্দ করতে পারেন। সো আমাদের সঙ্গেই থাকবেন এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে। অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।